এমআইসি মিটিংয়ে আমি একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি একটা রিপোর্ট দিয়ে এটা আমরা এমআইসিতে অ্যাডপ্ট করেছি। সেটা হলো ছোট্ট বাড়িতে ছোট্ট জায়গায় কি করে বাড়ি করা যায়। সেখানে 7-6 টাকা থেকে নিয়ে 7-6 টাকা মানে 300 স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট 10 টাকা। সেখানে আমরা সামনের দিকে 1 ফুট, সাইডের 2 সাইডে 1 ফুট 1 ফুট, পেছনের দিকে 3 ফুট, এতে স্যাংশন দেবো 10 মিটার, অর্থাৎ 3 তলা বাড়ি করতে পারবে। ঠিক আছে, 11 ছটাক 10 ছটাক বললাম, 11 ছটাক থেকে 1 কাটা। সেখানে আমরা 3 তলা বাড়ির আবার পারমিশন দেবো। সামনে শুধু 1.5 ফুট, 2 সাইডে 2 ফুট 2 ফুট, আর পেছন দিকে 4 ফুট জায়গা ছাড়তে হবে। 3 তলা বাড়ি 10 মিটার। এবার 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 1 কাঠার থেকে 2 কাঠা। সেখানে আমরা ফ্রন্টে 60 মিটার 0.60 মিটার, 2 সাইডে 70 মিটার, আর রেয়ারে 1.5 মিটার। এখানে 1 কাঠার থেকে 2 কাঠা, ওটা 1 কাঠা অবধি ওখানে দিলাম। সেখানে আমরা স্টেয়ার কেসের উইথটাও কমিয়ে দিয়েছি, ডাব্লিউসিও কমিয়ে দিয়েছি। ওখানে আমরা 3 তলা স্যাংশন দেবো, তাই তো? ভুল হলে বলবেন। এবার 3 কাঠা অবধি আমরা 75 মিটার এক সাইডে 0.70 আড়াই ফুট, আরেক দিকে 0.990 মিটার, আর রেয়ারে হচ্ছে 1.6 মিটার। মানে এখানে আমরা 4 তলা 3 তলা অবধি আমরা সব স্যাংশন দেবো। এইটা এমআইসি মিটিংয়ে আমাদের অ্যাপ্রুভাল হয়েছে। এলবিএসরা জমা দেবে, ইউডিপিতেই জমা দেবে। 15 দিনের মধ্যে পারমিশন হবে। জমা দেওয়ার পরে কাজ শুরু করে দেবে। প্লিন্ট হলে আমরা যাব স্যাংশন দিই, মানে প্লিন্টে আমরা স্যাংশন দেবো, প্লিন্টে হলে আমরা ইন্সপেকশনে যাব। ঠিক, 15 দিন। আমাদের সবটাই এমআইসিতে নিয়ে এসে করতে হতো, এবার আমরা অন দ্য স্পট প্রত্যেকটা বড়ই পারমিশন দিয়ে দিই। ঠিক আছে, আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাঠা জমির উপর। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা। যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তারা, মানে এটা হলো প্রপোর্শন, 3,27,000 থেকে 42,000 করে দিলাম, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। দিতে পারছে না বস্তির লোক, যারা ধরুন ছোট বাড়ি করে ফেলেছে, কলোনির লোক একটা 3 তলা বাড়ি করে ফেলেছে, যারা দিতে পারছে না তাদের ক্ষেত্রে এটা আমরা করে দিলাম। কলোনি এবং বস্তি, নট ক্যালকাটা, নট শেক্সপিয়ার সরণি, নট চেতলা সেন্ট্রাল রোড, উত্তরণ এবং কলোনি এলাকা। ঠিক আছে, এটাতে যেরকম মানুষের সুবিধা হবে তেমনি মানুষ আইন মেনে চলা। আমি এমন আইন করব যে আইনটা খুব স্ট্রিক্ট, আর সেই আইনটা মানুষ মানতে পারবে না, তাহলে সেই আইনটার কোনো মূল্য থাকে না। আর আমাদের দেশে এত পুলিশিং নেই যে প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে পুলিশ বা একটা করে ইন্সপেক্টর দাঁড় করানো যায়। সুতরাং মানুষকে আইন মানতে গেলে একটা লিমিটেশনের মধ্যে রাখতে হলে মানুষ অটোমেটিক আইন মানে, সেটা সব ক্ষেত্রেই। যদি হ্যাভাগ ইনকাম ট্যাক্স করে দেন মানুষ চুরি করতে বাধ্য হবে, কিন্তু যদি একটা লিমিটেশনের মধ্যে ইনকাম ট্যাক্স থাকে লোকে স্বেচ্ছায় ইনকাম ট্যাক্স দেবে, কারণ ইনকাম ট্যাক্স দেওয়া মানে
কন্ট্রিবিউশন টুয়ার্ডস কান্ট্রি। আর ইনকাম ট্যাক্স মারার অর্থ হচ্ছে নিজের মায়ের মূল্য টাকা মারা, কারণ দেশ তো আমার মা, তার টাকা মারা। সুতরাং অ্যাবনর্মাল কিছু আইন হলে সেটার থেকে মানুষ তার ফাঁক বার করে বা করে। সুতরাং আমাকে সিটিজেন ফ্রেন্ডলি জিনিসগুলো করতে হবে যাতে মানুষ আইন মেনে আনন্দের সাথে ট্যাক্স দেয়, পে উইথ স্মাইল। এটা আমাদের দৃষ্টিভঙ্গি, এটা আমাদের দৃষ্টি। অনেক বেড়েছে, প্রায় আমি তো সেদিন বাজেটে বললাম 20,000 বেড়েছে। এটা আমাদের উইদাউট অ্যাসেসমেন্ট পুরোটাই বাড়া উচিত। কর বাড়িয়ে যেন আমাদের ইনকাম ট্যাক্সে 6% লোক দেয় সারা ভারতবর্ষে, তাদের উপরেই চাপিয়ে যাচ্ছে, এটা ভুল। আমাদের নেটওয়ার্কটাকে বাড়াতে হবে। তাতে কি হবে, আমাদের অল্প অল্প করে সবাই দিলে বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর, সিন্ধু। তাহলে আমাদের বিন্দু বিন্দু জল কালেকশন দিতেই হবে। আর নন কমার্শিয়াল, এই না যে হোটেল করলে তারপরে এটা হলে তা না। প্রমোটিংও আমরা করছি না, কারণ লোকে প্রমোটিং পেছন দিক দিয়ে করে ফেললো যাই না, মানে মালিককে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। 3 কাটা অব্দি আর কি কমার্শিয়াল করবে, সেটা করলে তখন আমাদের আইন আছে আটকাবো। কিন্তু ব্যাপারটা হলো যে একটা লোক করবে 2 নম্বরই ভেবে আমরা 100টা লোককে তার দেবো না। আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেই বাড়ির ওপরে ফ্রেম করে এলবিএসের নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ ওয়াক নোটিশ দিই সব জায়গায়, থ্রু আউট ক্যালকাটা, সব জায়গায়। এখন থেকে ওনাকে বলে দিলাম, প্ল্যানেও দিয়ে দেবে, সার্কুলারও করে দেবে, সব এলবিএসকে ডেকে বলে দেবে, সব আর্কিটেক্টকে বলে দেবে। আর্কিটেক্টের নাম, প্রিমিসেস নাম্বার, বস্তি, মানে বস্তি বলছি, উত্তরণ না, যে কোনো জায়গা, উত্তরণেও যদি ইলিগাল, কত তলা স্যাংশন আর কত স্কোয়ার ফিট, আর বিল্ডিং প্ল্যান স্যাংশন নাম্বার, এইটাকে পরিষ্কার ডিসপ্লে করতে হবে। এইটুকুনি নয়, পরিষ্কার আপনি যাবেন, আমি যাবো, যা দেখতে পাই এটা। যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ ওয়াক নোটিশ দিয়ে আসবো। 6/3 হোর্ডিং সাইজ হচ্ছে 6/3। ওটা হচ্ছে ফার্স হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যেগুলো কেএমডি এর ওগুলো ফার্স হচ্ছে। ওই একটা ওই বারকোড দিচ্ছে, দ্যাট ইজ ফার্স। ওটা আমি বলেছি আইন বাঁচানোর জন্য এনারা করছেন, ওটা ফার্স করছে, ওটা কোনো কাজে আসছে না। ওটা ইলিগাল, লিগাল তুমিও ধরতে পারবে না, আমিও পারবো না। এটাতে মেইন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক থেকে হু করে মাল কোথায় যে মানে সাইবার এরা নিয়ে চলে যাবে, সেটা কেউ জানে না। এদের শুনে, এদের কি শুনে, এদের নিয়ে এত আপনারা ব্যস্ত হন কেন? আপনাদের টিভি আলাদা অ্যাডভার্টাইজমেন্ট দেয় ঠিকই, অনেক টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট পান, কিন্তু এদের কোনো বেস নেই। ওই হুজুকে একবার আধবার জিতে গেছে আলাদা, এদের কোনো বেস নেই। এদের নিয়ে এত আমি চিন্তাও করি না। মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক ফিরে দিয়েছেন, সবাই মিছিল করতেই পারে, কিন্তু আমাদের আইন মেনে কাজ করতে হবে। অনেকে এটা বলেছে, আমি আবার বলছি, সেই দিন ওই ছেলেগুলোর, বাচ্চা ছেলেটার অসুস্থ লেগেছে, আমরা সবাই দুঃখিত, কারণ আমার বাড়িতেও এরকম বয়সী ছেলের, মানে আমার মেয়ের বয়স প্রায় এরকম। কিন্তু যাওয়াটা ঠিক হয়নি। প্রোটেস্টের একটা পদ্ধতি আছে, কারোর গাড়িতে চাপড় মেরে, গাড়ির কাঁচ ভেঙে, গাড়ির সামনে ধাক্কা মেরে, এটা প্রোটেস্ট হয় না।
এটাকে বলা হলে হুলিগানস এটা কাজ, এটা স্টুডেন্টদের কাজ না। আমিও স্টুডেন্ট পলিটিক্স করে এসেছি, আমরা সবাই স্টুডেন্ট পলিটিক্স করেছি, এই তো শেষ বয়স অবধি স্টুডেন্ট পলিটিক্স করেছি। হ্যাঁ, কিন্তু এইটা কখনো যেটা এরা করতে পারে, পাড়ার গুন্ডারা যেটা করতে পারে, সেটা স্টুডেন্টরা করতে পারে। শোনেন না, এটা হচ্ছে নেপোয়ে মানে দই। রাজ্যপালের খেয়ে দিয়ে কাহিনী ওখানে বসে আছে, এই একটা চান্স পেয়েছে করলো। এর আগে ওই এটার সিবিআই যেটা করছে আরজি কর, এগুলো হচ্ছে কোথাও গিয়ে আবার নাকি ওনারা করছেন, সেফ হাউস বানাচ্ছেন। এগুলো করে ভাবছে যে অমিত শাহর কাছে নিজের নাম্বারটা বাড়ান। আপনার কি মনে হয় সিপিএমের এখন আগে কি পায়ের তলায় মাটি ছিল? যদি পায়ের তলায় মাটি থাকতো তাহলে একটা সিট অন্তত বিধানসভায় থাকতো। পায়ের তলায় মাটি থাকলে একটাও লোকসভার সিট থাকতো। সত্যি কি পায়ের তলায় মাটি আছে? ওটা হচ্ছে উনি পাগল না আরেকটা কি যেন, সেটা আমি জানি না। তার কারণ ওরা হচ্ছে ইম্পোর্টেড, ওরা হচ্ছে অন্য স্টেটের আদর্শ বা ডিভিসিভ মানে ডিভাইসিভ পলিটিক্স করে। আর বাংলায় আমরা বলি হিন্দু না মুসলমান এর জিজ্ঞাসা কোনজন। আমাদের কাছে বাংলায় মানুষ যারা বাংলায় থাকেন, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ভাষা, সে উর্দু ভাষায় কথা বলতে পারে, হিন্দিতে বলতে পারে, গুজরাটি ভাষায় বলতে পারে। যারা বাংলায় থাকেন তারাই বাংলায় ভোট দেবেন, তারা সবাই বাংলার মানুষ, তারা সবাই বাঙালি, তারা ভোট দেবেন। গুজরাটিরা ওখান থেকে এসে বা ওই হরিয়ানার লোক এসে থাকবেন ওখানে, ভোট দেবেন এসে বাংলায়, সেটা আমরা সহ্য করব। ঠিক আছে, দেখা যাক, আমরা করে দেখাই। কালকে আমি বলেছি যে আমরা ইউনিক আইডেন্টিটি নাম্বার, যদি একটা নাম্বার পাসপোর্টে দুজনের তো হয় না, আমাদের ইনকাম ট্যাক্সের যে এটা দেয় প্যান কার্ডে তো হয় না, আমাদের আগে যে কার্ডটা দিত, আগে যে আমাদের নির্বাচনে যে এপিক কার্ড ছিল, তাতে ছিল, ধরুন আমার ছিল 23/148, অর্থাৎ আমার লোকসভা এবং আমার বিধানসভা দুটোই ওখানে ছিল। এবার এরা পাকামি করে বা ইচ্ছা করে জানি না, নিয়ে গিয়ে একটা ফর্মুলা করে XYZ TFS এইসব করতে গিয়ে এটা হয়েছে যে বহু জায়গার ভুয়ো ভোটার আমাদের এখানে ঢুকে গেছে। ওনারা কারেকশন করুক, আমরা লক্ষ্য রাখবো, যদি কারেকশন করে ঠিক মতন আসে আমরা দেখে নেব। মমতা ব্যানার্জি যেটা ভাবেন সারা ভারতবর্ষ, সেটা কালকে ভাবেন, আজ যেটা মমতা ব্যানার্জি আন্দোলন শুরু হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট, তারপর জাতীয় নির্বাচন কমিশন নড়ে এসে আইডেন্টি কার্ড দিতে বাধ্য হয়েছিল যখন সিপিএম রিগিং করত। তারপর এখন যখন বিজেপি রিগিং করছে, তখন মমতা ব্যানার্জি এটা আওয়াজ তুলেছেন যেটা মহারাষ্ট্র তুলতে পারেনি, দিল্লি তুলতে পারেনি, যে এই করে ভুয়ো ভোটার হচ্ছে। এবার নড়ে চড়ে বসছে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিক জয়। মমতা ব্যানার্জি যেটা ভাবেন সেটা আগামী মানে অনেক পরে ভারতবর্ষ অন্য